আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। সকালে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে কি অভিযোগ আনা হয়েছে, সাক্ষ্য প্রমাণ কি হাজির করা হয়েছে তা গণমাধ্যমকে জানাবেন আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রথম তদন্ত চূড়ান্ত প্রতিবেদন এটি। আর জুলাই আগস্ট গণহত্যা মামলার দ্বিতীয় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন। এর আগে রাজধানীর চানকারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় গত ২০ এপ্রিল প্রসিকিউশনের কাছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এদিকে গণহত্যার আরেক মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত ৪০ আসামিকে জামিন দিয়েছে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল। এই মুহূর্তে পুরান ঢাকার দায়রা জজ আদালত এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাহিদ, কোন যুক্তিতে আসামিদের জামিন দিয়েছে আদালত, আর কি বলছেন রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের আইনজীবীরা? রাষ্ট্রপক্ষ আসামিপক্ষের আইনজীবীর সঙ্গে এখন আমাদের কথা হয়নি। কিছুক্ষণ পরে তারা এ সংক্রান্ত বিষয় ব্রিফ করবেন, তারপরে হয়তো আপনাদেরকে জানাতে পারবো যে তারা জামিন পেল বা কি ঘটনায় তারা মূলত জামিন তাদেরকে দেওয়া হলো। তবে 40 জন জওয়ানদের জামিন দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। তারা 239 জন এর প্রেক্ষিতে তারা আপিল করেন জামিনের জন্য। সেই ঘটনায় কিন্তু আজকে মহানগর দায়রা জজ তাদেরকে জামিন দেয়। তবে সামনে বলে রাখি যে 834 জন বিডিআর সদস্যদের বিরুদ্ধে কিন্তু এই মামলা রয়েছিল, যে বিস্ফোরক দ্রব্যের আইনের মামলা 834 জন বিডিআর সদস্যদের নামেই রয়েছে। সেই মামলা 2010 সাল থেকেই পরিচালিত হয়ে আসছিল। তবে সেই যে বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনার যে প্রেক্ষিতে এই মামলাটির রায় বরাবরই পিছিয়ে আসছিল। সেই প্রেক্ষিতে যে গত জানুয়ারিতেও কিন্তু দেখছি যে শতাধিকের উপরে বিডিআর সদস্যরা জামিন পেয়েছিলেন। তো সেই প্রেক্ষিতে আজকে আরও 40 জনকে জামিন দেওয়া হয়েছে। বাকি যারা রয়েছেন সেই সংখ্যাটি অনেক বেশি, প্রায় 200-র উপরে। তারাও হয়তো যাদের নামে মৃত্যুদণ্ড ধার্য হয়নি বা যারা এই ঘটনায় সরাসরি জড়িত না, তারাও হয়তো জামিন পেতে পারে। তো এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে এত বছর ধরে ঝুলেছিল, সেই 2010 সাল থেকে একই ঘটনায় সেই মামলাটি এখনও চলমান রয়েছে। তো এখনও যেহেতু রায় হয়নি, সেই 40 জনের যে ঘটনা, সেই 40 জন বিডিআর সদস্যরা জামিন পেয়েছেন। তারপর তারা প্রক্রিয়াটি কি হবে সেটি পরবর্তীতে জানাতে পারবো, যে তারা কখন তারা বের হবেন কারাগার থেকে, বা সেই প্রক্রিয়াটি কখন সম্পন্ন হবে। আর সেই রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং যারা আসামিপক্ষের আইনজীবী রয়েছেন তাদের সাথে কথা হবে যে কিছুক্ষণ পরে, যে এই ঘটনায় তারা কিভাবে কি প্রক্রিয়া সম্পন্ন করলো। তো এই ছিল আমার কাছে মহানগর দায়রা জজ আদালত থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দায়রা জজ আদালত এলাকা থেকে বিডিআর বিদ্রোহের মামলার আসামিদের জামিনের বিষয়ে জানছিলাম। সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে সংলাপের সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, 53 বছর ধরে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির আকাঙ্ক্ষা বারবার ব্যর্থ হয়েছে। 24-এর অভ্যুত্থানের পর সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা ধরে রাখতে হবে। জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের এটাই সুযোগ। এ সময় গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, সংস্কারের পক্ষে আছে তাদের জোট, তবে সেই সংস্কারে সমাজতন্ত্রের রূপরেখা থাকা উচিত। তারা বলেন, দেশের খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে সমাজতন্ত্রের বিকল্প নেই। মানুষের সেই
চূড়ান্ত পরিণতির দিকে গিয়েছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, শুধু আকাঙ্ক্ষার বিবেচনায় নয়, যারা প্রাণ দিয়েছেন তারা আমাদের কাছে এই দায়িত্ব অর্পণ করেছেন যেন আমরা তাদের এই প্রাণদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি। অন্তর্বর্তী সরকারের হাতে সময় কম, কিন্তু পরিবর্তনের মহা সুযোগ, এমন মন্তব্য করে সেই সুযোগকে কাজে লাগাতে চান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জেলা সিভিল সার্জনদের সম্মেলনে তিনি একথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, এই পরিবর্তনের জন্য প্রয়োজন চিকিৎসক সহ সবার সহযোগিতা। হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের সামগ্রিক বেহাল দশার কথা উল্লেখ করে ডক্টর ইউনূস জানান, এই অবস্থা থেকে উন্নতির জন্য প্রয়োজন সবার সহযোগিতা। যে যন্ত্রপাতি এবং জনবল আছে তা সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা জানান, নতুন করে পদ সৃষ্টি করে সারা দেশে 7,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি এবার আমরা করব, কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর, এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে। এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না? যেটুকু আছে এর মধ্যে আমি করব। আমি বলবো আমাকে এই দেন ওই দেন, এর মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে না। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। এটা 1000 বছরের পরিবর্তন। এই 1000 বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে। আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে, এই সুযোগটা নেওয়া। কাজে এই সম্মেলনে বসে সেটুকু চিন্তা করা, আমরা কি করতে পারি। পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী অর্থ বছরের মধ্যেই কেরানীগঞ্জের সুভাদ্রা খাল খনন কাজ সম্পন্ন হবে। কাজ করবে সেনাবাহিনীর সদস্যরা। প্রায় 317 কোটি টাকা ব্যয়ে বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী পর্যন্ত 13 কিলোমিটার খাল খনন করবে সরকার। পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্জ্য খালে না ফেলার অনুরোধ করেন বন উপদেষ্টা। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ ও শ্মশানঘাট এলাকায় খাল পরিদর্শনকালে তিনি একথা বলেন। আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূরকরণের জন্য সিটি কর্পোরেশনগুলোতে ড্রেনেজ ব্যবস্থার কার্যক্রম শুরু হয়েছে। খালটা আমার দেখতে আসার কারণ হলো যে আমি যে প্রকল্পটা পাশ করা হয়েছে সেই প্রকল্পটা কতটুকু যৌক্তিক, ওটার যে ব্যয় ধরা হয়েছে ওটা কতটুকু যৌক্তিক সেটা দেখতে আসা। এই প্রকল্পটা কিন্তু আমরা পাশ করে দিয়েছি, এটা কাজ শুরু করে দেয়া যাবে অনতিবিলম্বে, এবং এই কাজটা করবে বাংলাদেশ সেনাবাহিনী। বেনাপোলের যশোর বেনাপোল সড়কে দুই পাশে শতবর্ষী গাছগুলো যেন মরণ ফাঁদ। ঝড় বৃষ্টিতে প্রায় গাছ উপড়ে কিংবা শাখা প্রশাখা ভেঙে পরে ঘটছে দুর্ঘটনা। বয়সী রেন্ট্রি গাছগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এমত অবস্থায় দ্রুত ঝুঁকিপূর্ণ গাছগুলো কেটে ফেলা হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেনাপোল প্রতিনিধি মহসিন মিলনের পাঠানো রিপোর্ট। যশোর বেনাপোল মহাসড়কের দুই পাশে এই গাছগুলো শত বছর ধরে রোদ ঝড় বৃষ্টি থেকে আগলে রেখেছে স্থানীয়দের, কিন্তু সেই গাছগুলো এখন যেন মরণ ফাঁদ। বয়সের ভারে নুয়ে পড়া গাছগুলো আর দাঁড়াতে পারছে না। বেশিরভাগ রেন্ট্রি গাছগুলো হেলে পড়েছে, ঝড় বৃষ্টি হলে উপড়ে পড়ছে বসতবাড়ির উপর। এতে আতঙ্কে থাকতে হয় সড়কের পাশে থাকা গ্রামবাসীদের। প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে, এরপরও মানুষের জীবন রক্ষায় গাছগুলো দ্রুত কাটার দাবি স্থানীয়দের। দীর্ঘদিন ধরে এই গাছ থেকে আমরা সেবা পেয়েছি, কিন্তু প্রতিটা জিনিসের একটা মেয়াদ থাকে, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সেটা আসলে আর বোঝাই হয়ে দাঁড়ায়। যারা এই সকল দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা বিচার বিবেচনা করে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করুন। কিছু জীবিত গাছের ঝুঁকিপূর্ণ ডাল এবং কিছু মৃত গাছের তালিকা করে ইতিপূর্বে জেলা পরিষদকে অবহিত করা হয়েছে, এবং এ বিষয়ে তারা পদক্ষেপ নেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে বলছি আর কি। বেশি ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে দ্রুত কাটার কথা জানালেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা নিজেরা আমাদের সিলেন্ট অফিস থেকে একটা সার্ভে করেছি যে কতগুলো ঝুঁকিপূর্ণ গাছ আছে আমাদের দিক নির্দেশনা। আমরা সার্ভে করে আমরা প্রায় 8টি, অর্থাৎ এই শার্শা অংশে 8টি ঝুঁকিপূর্ণ গাছ এবং প্রায় 94টি ঝুঁকিপূর্ণ ডাল আমরা সিলেক্ট করেছি। দুর্ঘটনার আগে গাছগুলো কেটে ফেলা হোক, এমনটা চাইছেন শার্শা উপজেলাবাসী। এনটিভি নিউজ ডেস্ক।
1971 এদেশের মানুষের সংগ্রামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল এবং যাদের বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে, জাতির সামনে তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন চলাকালে শাহবাগে বিভ্রান্তিকর স্লোগান দিয়েছে একটি গোষ্ঠী। সেসব স্লোগানের সঙ্গে এনসিপির কোনো যোগসূত্র নেই বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এছাড়া গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় ঐক্যের স্বার্থে সবাইকে 1947, 71 এবং 2024-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে রাজনীতি নির্মাণ করতে হবে বলেও মনে করে এনসিপি। এ ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।